নমস্কার, দ্য হেলদি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিমা এবং আজ আবারও হাজির হয়েছি আরো একটা টপিক নিয়ে, আরো একটা হেলথ টপিক নিয়ে। এবং আজকের আমাদের আলোচনার বিষয় মাল্টিপল স্ক্লেরোসিস। এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর কল্লোল দে, কনসালটেন্ট নিউরোলজিস্ট। নমস্কার ডাক্তার বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে দ্য হেলদি টকে। এবং আজকের আমাদের যে টপিকটা মাল্টিপল স্ক্লেরোসিস, এই টার্মটাই আমাদের অনেকের জানা নয়, এবং এই অসুখটা সম্বন্ধে যদি একটু বলেন। ঠিক, এই রোগটা তো ডায়াগনোসিস হচ্ছে, অনেকে ভুগছেন, কিন্তু এটা একদমই ঠিক বলেছেন যে এই রোগ নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস আমাদের খুবই কম। অনেকে এই রোগটা হয়তো আগে শোনেনি, এই রোগের নামটা। তো আমি চলে যাব সেই ছোটবেলায়, আপনারা লাইফ সায়েন্স পড়েছেন, বায়োলজি পড়েছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ব্রেনের দুটো ধরনের টিস্যু থাকে। একটা হচ্ছে গ্রে ম্যাটার, যেটা বাইরের দিকে থাকছে যদি আমরা ব্রেনের মডেলটার কথা ভাবি। আরেকটা হচ্ছে হোয়াইট ম্যাটার, যেটা ভেতরের দিকে থাকছে। গ্রে ম্যাটার হচ্ছে সেই অংশটাই যেখানে সমস্ত কিছু কন্ট্রোলড হচ্ছে। এই যে আমাদের বডির সমস্ত মুভমেন্ট, কথা বলা, চলাফেরা, সমস্ত কিছু কন্ট্রোলড হচ্ছে কিন্তু সেরিব্রাল কর্টেক্সের এই গ্রে ম্যাটার থেকে। এখানেই রয়েছে মেন নার্ভ সেন্টার বলতে পারেন। আর সেখান থেকে যে নেটওয়ার্ক কেবলটা বেরিয়ে আসছে, সেগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার। সেগুলোর মধ্যে দিয়ে নার্ভ পাস করছে, নেটওয়ার্ক ইনফরমেশন নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে। ফলে ব্রেনের বাইরেটা আছে গ্রে ম্যাটার, আর হোয়াইট ম্যাটার হচ্ছে নার্ভ ফাইবার। তো এই মাল্টিপল স্ক্লেরোসিস, এই অসুখটা হচ্ছে এই হোয়াইট ম্যাটারের অসুখ, খুব সিম্পলি বললে। আর হোয়াইট ম্যাটার হলো, যদি আপনি ইলেকট্রিক তারের কথা ভাবেন, ইলেকট্রিক তারের বাইরে কিন্তু একটা আস্তরণ আছে, ইনসুলেশন আছে। আর এই নার্ভ ফাইবারের ইনসুলেশনটাকে আমরা বলি মাইলিন। এটা একটা প্রোটিন। এই প্রোটিনটা যদি ডিজেনারেটেড হয়, এই প্রোটিনটার অসুখটাই হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। আবার আপনি যদি মাল্টিপল স্ক্লেরোসিস কথাটা অ্যানালাইজ করেন, মাল্টিপল তার মানে অনেকগুলো জায়গা একসাথে অ্যাফেক্টেড হতে পারে, বা যদি দেখা যায় আজকে অ্যাফেক্টেড হলো, আবার কিছুদিন বাদে আবার অ্যাফেক্টেড হলো, তাহলে মাল্টিপল ইন স্পেস, মাল্টিপল ইন টাইম। আর স্ক্লেরোসিস কথাটার মানে হচ্ছে ডিজেনারেশন, মানে তার অসুখ। ফলে হোয়াইট ম্যাটারের অসুখ, যেটা বিভিন্ন সময় হয় এবং শরীরের বিভিন্ন জায়গাকে এফেক্ট করে, কারণ ব্রেনের বিভিন্ন জায়গাকে সে ধরতে থাকে। ফলে ব্রেনের বিভিন্ন জায়গায় যেরকম এফেক্টেড হচ্ছে এই রোগের ক্ষেত্রে, ডিপেন্ডিং অন ওই ব্রেনের ওই জায়গাটা কি ফাংশন করে, তার বেসিসে কিন্তু রোগীর সিমটম দেখা যায়। এমন হতে পারে উনি হয়তো ভুলে যাচ্ছেন, যেটা কগনিটিভ ডিসফাংশন। এমন হতে পারে চোখ হচ্ছে ব্রেনেরই কন্টিনিউয়েশন, চোখে দেখার অসুবিধা হচ্ছে। অনেকের ক্ষেত্রে এই চোখে দেখার অসুবিধা দিয়েই কিন্তু অসুখটা শুরু হয়। ফলে মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে হোয়াইট ম্যাটারের অসুখ, এবং এটা বিভিন্ন জায়গায় এফেক্ট করে ব্রেন এবং স্পাইনাল কর্ডের, অ্যাটলিস্ট ওপরটা সার্ভাইকাল স্পাইনাল কর্ড। এবং এটা একবার হয়ে যে থেমে যাচ্ছে তা নয়, এটা বারে বারে হতে থাকে, যার জন্য নামের মধ্যে মাল্টিপলটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক কি কি লক্ষণ রয়েছে, যে লক্ষণগুলো দেখলে পরে আমরা বুঝতে পারবো? ঠিক, যেটা একটু আগে বলছিলাম, যে চোখ নিয়ে কিন্তু অনেকের শুরু হয়, যে হঠাৎ করে চোখে ব্যথা হচ্ছে, কালার বুঝতে অসুবিধা হচ্ছে, চোখটা মুভ করতে পেন হচ্ছে। এইগুলো হচ্ছে অপটিক নিউরাইটিসের লক্ষণ। অপটিক নার্ভ হচ্ছে এই যে চোখ থেকে বেরিয়ে যে নার্ভ চলে গেল এবং সেটা ব্রেনে ইনফরমেশন পৌঁছচ্ছে। এই যে ইলেকট্রিক্যাল তার, অপটিক নার্ভ, তার অসুখটাকেই বলছি আমরা অপটিক নিউরাইটিস। এই অপটিক নার্ভেও কিন্তু এই হোয়াইট ম্যাটারের আস্তরণ রয়েছে। সেটা যদি ডিজেনারেটেড হয়, তাহলে বা তার যদি ইনফ্লামেশন হয়, তাহলে আমরা সেটাকে বলছি অপটিক নিউরাইটিস। অনেকের ক্ষেত্রে কিন্তু এই চোখের সিমটমটাই প্রথম হয়। ফলে এটার চিকিৎসা যদি ভালো মতো করা যায় এবং এই সময় যদি ঠিক ডায়াগনস্টিক মেথড অ্যাপ্লাই করে যদি ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করা যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক ক্ষয়ক্ষতি থেকে রোগীকে বাঁচানো সম্ভব। কেন হয় এবং কোন বয়সকালে গেলে এটার সম্ভাবনা বেড়ে যেতে পারে? যে কোনো বয়সকালেই হতে পারে। আগে ভাবা হতো যেটা শুধু ককেশিয়ানদের অসুখ, কিন্তু দেখা যাচ্ছে এখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও প্রচুর মানুষের, যদি আমরা ঠিক প্রোটোকল ফলো করি, তাহলে কিন্তু ডায়াগনোসিস করা সম্ভব। আর এটা কেন হয়, সব ক্ষেত্রে কারণ খুব ক্লিয়ার নয়। অনেক সময় দেখা যায় একটা ভাইরাল ইনফেকশন হলো, ভাইরাসকে দমন করতে বডির ইমিউন সিস্টেম স্টিমুলেটেড হলো, এবং সেই ইমিউন সিস্টেম যে অ্যান্টিবডি তৈরি করলো, সেগুলো ভাইরাস বা ইত্যাদিকে না মেরে বা মেরেও আবার দেখা গেল বডির নিজস্ব সিস্টেমকেও ক্ষতি করতে শুরু করেছে। ফলে এইগুলোকে অনেক সময় আমরা সেই জন্য বলি যে এগুলো হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। নিজের বডিতেই তৈরি হচ্ছে অ্যান্টিবডি, যেগুলো বডির সেলগুলোকে নষ্ট করছে।
আবার অনেক ক্ষেত্রে কোনো কিন্তু কারণ জানা সম্ভব নয়, কারণ ভাইরাল ইনফেকশনটা যে খুব মারাত্মক আকারে হবে তা নাও হতে পারে। ভাইরাল ইনফেকশনটা হলো, সেরে গেল, তারপর দেখা গেল কিছুদিন বাদে এইসব সিমটমস আসছে। এই রেয়ার অসুখের চিকিৎসা পদ্ধতি নিয়ে যদি একটু বলেন। দেখুন, যেটা একটু আগে বলছিলাম, এটা কিন্তু অত রেয়ার নয়, একেবারে বিরলতম রোগ তা কিন্তু একেবারেই নয়। এবং অপটিক নিউরাইটিস তো অনেক সময় ডায়াগনোসিস হয়, কিন্তু যেটা আমরা অনেক সময় ভুল করি, যে অপটিক নিউরাইটিসটাকে ফলো আপ করি না। রোগী হয়তো ভর্তি করে তাকে ওষুধ দেওয়া হলো, বিশেষ ইনজেকশন দেওয়া হলো, উনি আবার চোখে দেখতে পাচ্ছেন, ব্যাস, তারা আর ফলো আপে এলেন না। এবার দেখা গেল কয়েক মাস বাদে আবার অন্য চোখে হলো, বা কয়েক মাস বাদে সম্পূর্ণ অন্য কিছু সিমটমস এলো, হাঁটা চলার অসুবিধা বা ওই ধরনের অন্য কিছু সিমটমস নিয়ে তারা প্রেজেন্ট করলেন। ফলে যেই অপটিক নিউরাইটিসটা হবে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রপার ইভ্যালুয়েশন লাগবে, কারণ শুধু 7 দিনের 5 দিনের চিকিৎসা নয়, তারপরেও কিছু চিকিৎসা দিয়ে রাখতে হবে। ব্রেনের এমআরআই স্ক্যান করে দেখতে হবে শুধু কি অপটিক নার্ভ নাকি ব্রেনের অন্য জায়গা, সার্ভাইকাল স্পাইনের অন্য জায়গাও অ্যাফেক্টেড হয়েছে। এখন যদি অ্যাফেক্টেড না হয়, পরবর্তীতে হতে পারে, তার জন্য কিন্তু আমাদের প্রিপেয়ার থাকতে হবে। এমন কিছু ওষুধ দিতে হবে যার জন্য এই যে বারবার ফ্লেয়ার আপ হচ্ছে, হলো, ঠিক হলো, আবার হচ্ছে, আবার হচ্ছে, আবার হচ্ছে, এই রিল্যাপস গুলোকে যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, ফলে তার জন্য কিন্তু চিকিৎসা দিতে হবে। তাহলে সুস্থ জীবনে ফিরে আসার সম্ভাবনা কতটা রয়েছে? মাল্টিপল স্ক্লেরোসিস আর 5টা নিউরোলজিক্যাল অসুখের মতোই, ফলে অসুখের যেমন ট্রিটমেন্ট করতে হবে, সেরকম রিহ্যাবিলিটেশনের কথাও ভাবতে হবে, যে এই রোগ থেকে আর যা যা কমপ্লিকেশন হচ্ছে, যেমন ধরুন ব্লাডার সিমটমস হতে পারে, কগনিটিভ প্রবলেম হতে পারে, রোগী ভুলে যাচ্ছে, তারপর দেখা যেতে পারে তার কথা বলতে অসুবিধা হচ্ছে, কথা জড়িয়ে গেছে, চোখে দেখার অসুবিধা হচ্ছে, এই সমস্ত প্রবলেম গুলোকে কিন্তু আমাদের চিকিৎসা করতে হবে। যেমন অনেকে অন্য কিছু হচ্ছে না, কিন্তু এক্সট্রিমলি ফেটিগ, মানে ভীষণ ক্লান্ত, তো সেই ক্লান্তি ভাবে আমাদের চিকিৎসা দিতে হবে। ফলে এটা এমন নয় যে শুধু অসুখটা চিকিৎসা করলেই হবে, অসুখ থেকে যা যা কমপ্লিকেশন হচ্ছে, যেগুলোতে ওপরে কিন্তু কোয়ালিটি অফ লাইফটা ডিপেন্ড করে, সেইগুলোরও কিন্তু আমাদের চিকিৎসা দিয়ে যেতে হবে। ফলে একটা ওষুধে বা এক মাঘে শীত চলে যাবে, এই ব্যাপারটা মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। চিকিৎসা নিয়ে তো আমরা শুনলাম, কিন্তু এই ধরনের পেশেন্টদের কি কি জিনিস মাথায় রাখা উচিত, কি ধরনের লাইফস্টাইল মেনটেন করা উচিত যাতে তারা দ্রুত সুস্থ জীবনে ফিরে আসতে পারে? একটু আগে যেটা বলছিলাম, যে রিল্যাপসটা প্রিভেন্ট করার ওষুধ কিন্তু আজকাল ওরাল ওষুধ, আগে যেমন ইনজেকশন দিতে হতো, সপ্তাহে একবার কি অনেকবার করে ইনজেকশন দিতে হতো যাতে তার আবার ফ্লেয়ার আপ বা রিল্যাপস না হয়, এখন কিন্তু এগুলোর জন্য ওরাল মেডিসিন এসে গেছে। ফলে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছলে মাল্টিপল স্ক্লেরোসিস এমন কিছু ভয়াবহ অসুখ নয়। এবং প্রেগন্যান্সির ক্ষেত্রে যারা মহিলা মাল্টিপল স্ক্লেরোসিসে ভুগছেন, তারা প্রেগন্যান্সির ক্ষেত্রে অবশ্যই আবার নিউরোলজিস্টের পরামর্শ নেবেন যে কিভাবে এই ব্যাপারটায় এগোনো যায়। ফলে সার্বিকভাবে একটা পেশেন্টের চিকিৎসা করতে হবে, এমন না আমি একটা ওষুধ লিখে দিলাম, ওষুধের দোকানে গেলাম, কিনে খেয়ে ফেললাম, সবকিছু সেখানেই গল্পটা শেষ হয়ে গেল। একটু আগে যেটা বলছিলেন যে প্রেগন্যান্সির সময়, সেক্ষেত্রে শিশুর মানে মায়ের গর্ভে যে শিশু রয়েছে তার কোনো ক্ষতি হতে পারে কি? সেইটার জন্যই তো ইন্ডিভিজুয়ালি আমাদের দেখতে হবে, এবং কোন সময় প্রেগন্যান্সি প্ল্যান করতে হবে, তার জন্য কি রকম প্রিকশন নেওয়া উচিত, এইগুলো কেস বেসিসে আমাদের আলোচনা করতে হবে এবং কাউন্সেলিং করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তারবাবু, আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক বন্ধুদেরকে যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন। আবারও নিয়ে আসবো নতুন একটা এপিসোড, নতুন কোনো টপিক নিয়ে আবারও আলোচনা হবে। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।